সালাম আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা এসপিএ। এই রোগীগুলো আমাদের কাছে এসে তাদের রোগের বর্ণনা কিভাবে দেয়। তো জাস্ট আমি মনে মনে একজন রোগীকে কল্পনা করতেছি যে আমার সামনে আছে, সে আমার কাছে চিকিৎসা নিতে আসছে। সে এসে বলতেছে যে স্যার আমার কোমরে ব্যথা, মানে লো ব্যাক পেইন। কতদিন ধরে? অনেক দিন ধরে। কেউ 6 মাস, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর। আবার একজন এসে বলতেছে যে স্যার, মানে ওই রোগী বলতেছে, একটা তো কোমরে ব্যথার কথা বললো, আবার বলতেছে যে স্যার আমার আরো শরীরের বিভিন্ন ওই জোড়ায় জোড়ায় জয়েন্টে ব্যথা আছে। কিরকম জোড়ায় জোড়ায় এবং জয়েন্টে ব্যথা আছে? জাস্ট এক্সাম্পল বলতেছে স্যার প্রথমে তো আমার কোমর ব্যথা শুরু হলো, অনেক দিন ধরে আছে। এরপরে স্যার ধরেন আমার ডান হাঁটুতে ব্যথা হইলো। আচ্ছা, এরপর স্যার এর কিছুদিন পর আমার কনুইতে ব্যথা হইলো। আবার কেউ বলে স্যার আমার ঘাড়েও ব্যথা হইতেছে। আবার কেউ বলতেছে স্যার আমার এরপরে প্রথমে তো ডান হাঁটুতে ব্যথা হইলো, এরপরে বাম হাঁটুতে ব্যথা হয়েছে। আচ্ছা, এরপরে বলি যে আর কি সমস্যা? বলে যে স্যার আমার মেরুদণ্ড ঠিকভাবে নাড়াচাড়া করতে পারি না। যেমন সামনে ঝুঁকাতে কষ্ট, পিছনে ঝুঁকাতে কষ্ট, ডানে ঘুরতে কষ্ট, বামে ঘুরতে কষ্ট, অনেকের ঘাড় নাড়াচাড়া করতে কষ্ট। যেমন এই থুতনিটা বুকে লাগাতে পারে না। যেমন স্বাভাবিক মানুষ দেখেন, এই যে আমার থুতনি কিন্তু বুকে লেগে গেছে, কিন্তু এরা আসলে পারে না। তাহলে আরেকটু বিস্তারিতভাবে বলি। যেমন যে এসে বললো যে স্যার আমার তো কোমরে ব্যথা, হ্যাঁ, লো ব্যাক পেইন ফর 7 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। এর চেয়েও বেশি সময় হইতে পারে, এর চেয়েও কম সময় হইতে পারে। আমরা জিজ্ঞেস করি আসলে ব্যথাটা কিভাবে শুরু? বলে স্যার ব্যথাটা, আমরা জিজ্ঞেস করি হঠাৎ করে শুরু হলো? হঠাৎ করে হয় না, এটা আসলে ইনসিডিয়াস অনসেট। মানে এই যে, মানে সে ভালোই ছিল, সে ব্যথা অনুভব করতে, আরে আমার তো অনেক ব্যথা হয়ে গেল, আর আমার তো ব্যথা আছে, আমার তো কোমরে ব্যথা আছে। কিন্তু এই ব্যথা শুরু হওয়ার আগে অথবা এই কোমর ব্যথাটা সে নোটিশ করার আগে তার কিন্তু ব্যথা ছিল না, এবং এটা হঠাৎ করে হয় না। যেমন আপনি হাঁটতেছেন, হঠাৎ করে আপনার পায়ে কোনো কিছুর সাথে আঘাত লাগলো, এই যে যে ব্যথা, এটা হলো সাডেন অনসেট। আচ্ছা, এরপরে বলি ব্যথাটা কেমন? প্রচন্ড তীব্র, মানে শার্প না ডাল একিং? শার্প মানে যেমন ধরেন ডায়াবেটিস রোগীদের বা যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয় তাদের ক্ষেত্রে এটা হয় যে প্রচন্ড জ্বালাপোড়া, প্রচন্ড ব্যথা। কোনো কোনো রোগী বলে স্যার কেউ মনে হচ্ছে সুই দিয়ে আমাকে এরকম খোঁচাচ্ছে। না, এরকম না। এরা বলে না স্যার ওইরকম না, এটা ব্যথাটা আসলে ডাল একিং। আচ্ছা, ব্যথাটা ইন্টারমিটেন্ট ইন নেচার বলে। আমরা বলি ব্যথাটা আসলে কখন বাড়ে? রোগীরা বলে যে স্যার ব্যথাটা আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে, মানে সকালে বাড়ে, এবং আমি যখন ঘুম থেকে উঠি তখন এই ব্যথাটা আমার ম্যাক্সিমাম হয়। মানে এই ব্যথাটা সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে থাকে। আহ এরপর আমরা বলি যে আপনার কি মর্নিং স্টিফনেস আছে? মর্নিং স্টিফনেস জিনিসটা কি? যেমন এই যে দেখেন, আমি ঘুম থেকে উঠেছি, এই যে হাতটা সোজা করতেছি, ইজি, আপনিও পারতেছেন, কিন্তু এই যে কোমরটা, হ্যাঁ আমি সোজা করতেছি, আমি ঘুম থেকে আমি যখন সজাগ হয়েছি, সজাগ হয়ে কিন্তু আমি একটা ধরেন যে আমরা যেটা লোকাল ভাষায় বলি, একটা মোচড় দিয়ে আমি উঠে যাইতেছি। কিন্তু যাদের এসপিএ থাকবে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস থাকবে, তারা কিন্তু এটা পারবে না। তাদের কি সমস্যা হয়? তারা যখন ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পরে তাদের নাড়াচাড়া করতে অনেকক্ষণ কষ্ট হয়। হ্যাঁ, মোর দেন 30 মিনিটস, 30 মিনিটের বেশি হয়, 50 মিনিটের বেশি হয়, 1 ঘন্টার বেশি হয়। আমি এইরকম রোগী পেয়েছি, বলে যে স্যার ঘুম থেকে উঠি, আজান দিলে ঘুম থেকে উঠি আমার 10টা বেজে যায় স্যার, মোটামুটি একটু ইজি হইতে। মানে এই যে প্রচন্ড যে স্টিফনেস, নাড়াতে পারতেছে না, এটা কমতে প্রায় 2-3 ঘন্টাও হয়ে যায়, আরো বেশিও হয়। অনেকের তো বলে স্যার সারাদিনই একরকম থাকে। আচ্ছা, তাহলে এই যে মর্নিং স্টিফনেসটা থাকে, অনেকের যেটা হয় যে এই যে মর্নিং স্টিফনেস, কোমর নাড়াতে পারতেছে না, শরীর নাড়াতে পারতেছে না, এটা সময়ের সাথে কিছু কমে। আচ্ছা, এরপরে আমরা বলি যে আচ্ছা কোমর ব্যথাটা গুলো আর কোথায় ব্যথা? এই যে বলে যে স্যার আমার কোমর ব্যথা শুরু হলো, এরপরে ধরেন ডান হাঁটুতে শুরু হইলো। আচ্ছা, এরপরে কয় স্যার বাম হাঁটুতে শুরু হইলো। আচ্ছা, এরপরে বলে স্যার আমার এই যে কনুইতে ব্যথা হইলো। মানে সবার যে একই হবে ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যাপারটা হলো আপনার বিভিন্ন জোড়ায় জোড়ায় ব্যথা শুরু হয় অথবা হতে পারে। আচ্ছা, এরপরে ধরেন আপনার কি হইতেছে, এই যে এই ব্যথাগুলাও, এই যে হাড়ের যে ব্যথা, হাঁটুর ব্যথা অথবা কনুইতে ব্যথা অথবা কাঁধে ব্যথা, এই ব্যথাগুলাও আপনার মনে করেন যে এগুলোর সাথেও কিন্তু মর্নিং স্টিফনেস থাকবে। অর্থাৎ ঘুম থেকেও যখন আপনি জাগনা পান অথবা আপনি সকাল হয়, তখন এই ব্যথাগুলো আপনার
আপনার ম্যাক্সিমাম লেভেলে থাকে, সময়ের সাথে কিছুটা আরাম হয়। আচ্ছা, আমি বলি যে তাহলে কি করলেন? আমাদের দেশের মানুষ যা করে, স্যার আমি লোকাল ওষুধের দোকানে গিয়েছি, আমার বাড়ির পাশের ওষুধের দোকানে গিয়েছি, তো সেখান থেকে আমরা কিছু ব্যথার ওষুধ খেয়েছি। আমি বললাম, বা আমরা জিজ্ঞাসা করি, আপনি যে ব্যথার ওষুধ খেলেন, ব্যথার ওষুধ খাওয়ার পরে আপনার কি হয়? ব্যথার ওষুধ খাওয়ার পরে তার আসলে ব্যথা কমে। আসলে এটা তো একটা অটো ইমিউনো ডিজিজ। আমি অন্য একটা ভিডিওতে আমি বলবো যে এই রোগটা কেন ভালো হয় না, কেন সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। তো এটা তো অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, শরীর নিজের কিছু জিনিসকে নিজের শত্রু মনে করে। আচ্ছা, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এরপরে সে ব্যথার ওষুধ খায়, ব্যথার ওষুধ খেলে কমে, আবার বাড়ে। আর আরেকটা মজার কথা বলতেছি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা এসপিএ রোগ অনেকের নির্ণয় হতে অনেক দেরি হয়। এর বড় একটা কারণ হলো ব্যথার ওষুধে এই রোগটা খুব ভালো রেসপন্স করে। ধরেন আপনি 10 দিন ব্যথার ওষুধ খেলেন, 7 দিন ব্যথার ওষুধ খেলেন, আপনার রোগটা মানে অনেক ভালো রেসপন্স করবে, মানে ব্যথা অনেক কমে যাবে। কিন্তু ভেতর থেকে যেহেতু রোগটা ভালো হচ্ছে না, ভেতর থেকে যেহেতু রোগটা নিয়ন্ত্রণে আসতেছে না, সে কারণে কিন্তু মানে আপনার এই যে ক্ষতি তো হতে থাকবে। আচ্ছা, এরপরে প্রথমে তো ওষুধের দোকানদারের কাছে যায়, ওষুধ খায়, ব্যথা কমে, আবার হয়। এরপরে লোকাল ডাক্তারের কাছে যায়। যেমন ধরেন আপনি আমার কাছে আসছেন, আমি ফিজিক্যাল মেডিসিনের রিহ্যাবিলিটেশনের ডাক্তার। তো আমার কাছে যখন আসছেন, আমি আপনার রোগ নির্ণয় করে আমি আপনাকে একটা ওষুধ শুরু করলাম। ধরেন সালফাসেলাজিনের কথা বললাম, সেলাজিন আমরা শুরু করে দিলাম। আচ্ছা ফাইন, সেলাজিন শুরু করে দিলাম, তাকে ব্যথার ওষুধ দিলাম, তাকে আমি ব্যায়াম করতে বললাম, আমি নিয়ম মানতে বললাম। তো কিছুদিন পরে ধরেন 3-4 মাস খেলে ধরেন ব্যথা কমে যায়। তো তখন কি করে, যেহেতু আসলে প্রপার কাউন্সিলিং করা হয় নাই, অথবা আমরা রোগীকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে এই ওষুধটা খেয়েই যেতে হবে, সে কি করে যে আচ্ছা এরপরে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। তো ওষুধ খাওয়া সে বন্ধ করলেও ভেতর থেকে এই রোগটা তো আসলে ভালো হয় নাই, তো চলতে থাকে। এরপরে আস্তে আস্তে কি হয়, ধরেন একজন মানুষ একবারে কিন্তু এরকম হয় না যে এরকম সামনে ঝুঁকতে পারতেছে না। যেমন আমি মাঝে মাঝে নামাজ পড়তে গেলে দেখি, আমি এরকম মনে হয় 3-4 জন বা 2-3 জন রোগী দেখছি, বা ভদ্রলোককে দেখছি যে নামাজ পড়তেছে, সে রুকু করতে পারতেছে না, এই যে আমরা যে কোমর বাঁকা করি সে করতে পারতেছে না, মানে স্টিফ হয়ে গেছে। তো এই যে ধরেন ওষুধ খেলো, শুরু করলো, এরপরে সে খাওয়া বন্ধ করে দিল, তাহলে কি হলো, এই রোগটা কিন্তু তার জন্য জটিল হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা তখন আরো কিছু হিস্ট্রি নেই, যে আমরা তো তার কাছ থেকে শুনলাম। এরপরে হলো তার যখন ধরেন রোগ শুরু হওয়ার পরে সে সঠিক রোগ নির্ণয় হলো না, অথবা রোগ নির্ণয় হলো সে ওষুধ খেলো না, অথবা শুধু ওষুধ খেলো, সে ঠিকভাবে এক্সারসাইজ বা ব্যায়াম করলো না, এই রোগী কিন্তু আস্তে আস্তে রোগটা জটিল হয়। আমরা এরকমও পাই। যেমন আমার মনে আছে একবার কি হলো, একটা রোগী আসলো, সে কি করতেছে জানেন, থুতনি লাগাতে পারতেছে না, ঘাড় এমন করতে পারতেছে না, অনেকে আছে কোমর বাঁকা করতে পারতেছে না, পিছন দিকে নিতে পারতেছে না। এই যে দেখেন, এই যে আমরা ঘুরি কিন্তু, হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি এখানে সোজা দাঁড়িয়ে আছি, এই যে আমি ঘুরে ফেললাম, কোমরটা ঘুরলো, এই যে দেখেন, এই যে কোমর ঘুরতেছে, হ্যাঁ, এই যে কোমর ঘুরতেছে। অনেকের আছে, আমি এরকমও পেশেন্ট বা রোগী পেয়েছি যে কিন্তু এই যে এইভাবে ঘুরে, হ্যাঁ, আমি পিছন দিকে ঘুরতেছি, সে এইভাবে ঘুরতেছে। আমরা অনেক সময় কি করি, এই যে এইভাবে ঘুরে আমরা একটা কাজ করি, এইভাবে ঘুরে একটা কাজ করি, কিন্তু সে কিন্তু পারতেছে না। তাকে কি করতে হইতেছে, তাকে যে এইভাবে ঘুরতে হইতেছে, অথবা তাকে এইভাবে ঘুরতে হইতেছে। তো এই জন্য আপনাদেরকে আমরা যে কথাটা বলবো, যে আমাদের রোগ নির্ণয় করতে হবে, এরপরে রোগ নির্ণয় করার পরে আপনাকে ওষুধ খেতে হবে, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনাকে ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজ করতে হবে। কোনো এসপিএর রোগীর, কোনো এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিসের রোগীর চিকিৎসা পরিপূর্ণ না যতক্ষণ পর্যন্ত সে ব্যায়াম করতেছে না। এবং আপনি যদি ব্যায়াম না করেন, আপনার যে সমস্যাটা হবে, যে আপনাকে প্রথমে আমরা ডিএমআরডিএস দিব, ধরেন সেলাজিন বা সালফাসেলাজিন ওষুধ দিলাম, এতেও কাজ না হলো আমরা জ্যাক ইনহিবিটরস দিলাম, এতেও কাজ না হলো আমরা আরো আপগ্রেডেড ওষুধ দিলাম। অথচ আপনি কিন্তু শুধু ব্যায়াম করে অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারতেন। সো এই জন্য আমি আপনাদের যে কথাটা বলবো, যে এই রোগটা, হ্যাঁ, যেহেতু এটা হলে এটা অটো ইমিউন ডিজিজ, এটা ভালো হয় না, এই জন্য লম্বা সময় ধরে আপনার এটার ওষুধ খেয়ে যেতে হয়, ব্যায়াম করতে হয়, ডাক্তারের ফলো আপে থাকতে হয়। এবং এই রোগটা হলো
কখনো কখনো আপনি অনেক ভালো আছেন, কখনো আবার একটু বাড়বে। যেমন ধরেন আপনি ভালো আছেন, চলতেছেন, হঠাৎ করে আপনার জ্বর হলো, দেখবেন জ্বরের পরে ব্যথা বেড়ে গেছে। তো এই জন্য আপনাকে একজন ডাক্তারের পরামর্শে থাকতে হবে, কাউন্সিলিংয়ে থাকতে হবে। এবং আপনাদেরকে আরেকটা ব্যাপার আমি আশ্বস্ত করি যে বাংলাদেশে কিন্তু বর্তমানে এই এসপিএ বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের অনেক অনেক অ্যাডভান্স চিকিৎসা আছে এবং আলহামদুলিল্লাহ রোগীরা ভালো থাকতেছে। এবং সবচেয়ে মজার কথা হলো আমরা যারা নিউয়ার জেনারেশন ডক্টর, আমরা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি, মানে আমি বলবো এনার্জেটিক, ডেডিকেটেড। যেমন ধরেন আমি বাংলাদেশে এফসিপিএস ট্রেনিং করতেছি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে, ফাইনাল পরীক্ষা দেব। আবার আমি কিন্তু এমআরসিপি করতেছি। হ্যাঁ, এমআরসিপির ধরেন 3টা পার্ট এখন বাংলাদেশে দেওয়া যায়। ফাইনাল পার্ট ধরেন বাংলাদেশের এভার কেয়ার হসপিটালে হয়। তো ইউকে থেকে ডক্টররা আসে এবং এমআরসিপি তো একটা ওয়ার্ল্ড রিকগনাইজড মেডিসিনের ডিগ্রি। তো আমরা এখন অনেক আপডেটেড। হ্যাঁ, আপনার ধরেন এখন যেটা হইতেছে যে বাংলাদেশের রিউমেটোলজিস্টরা, বাংলাদেশের ফিজিয়াট্রিস্টরা অনেক বেশি মোটিভেটেড। হ্যাঁ, আপনার চিকিৎসা, আপনি ইন্ডিয়া গেলে যে চিকিৎসা পাবেন, এখন বাংলাদেশে অনেক লিজেন্ড আছে যারা ওই চিকিৎসাই পাচ্ছে। কেন? কারণ আসলে এখনো কিন্তু এভিডেন্স বেসড ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, এভিডেন্স বেসড মেডিকেল সায়েন্সে ইউরোপ এগিয়ে, আমেরিকা এগিয়ে। তো ওই গাইডলাইনগুলোই আমরা ফলো করি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আরও কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করেন। আপনাদের জানা কি জানতে চান সেই ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে করব ইনশাআল্লাহ।